কি হবে যখন আপনার প্রথম ভালোবাসা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে, যেটা আপনাকে একদম ভিতর থেকে ভেঙে ফেলবে, আর এটাই হবে আপনার সফলতার চাবি। হ্যাঁ, আজকের কাহিনীটা কিছুটা এমনই। এই হচ্ছে পার্ক, যার ক্রাশ তাকে রিজেক্ট করে দেয় কারণ সে গরিব ছিল। কাহিনীটা শুরু হয় সোয়ো থেকে, যে তার ইউনিভার্সিটির প্রথম দিনই লেট করে ক্লাসে ঢুকে। সোয়নের এই প্রথম দিনই লেট করে আসার জন্য টিচার তাকে সাজা দেয়, কিন্তু এত কিছুর পরেও একটি ছেলে ছিল যার সোয়নের উপর থেকে চোখ সরতেছিল না। সে পুরোটা সময় সোয়নের দিকে তাকিয়েছিল। এই হলো পার্ক, যে কিনা প্রথম দিনেই পুরো লেকচার সোয়নকে দেখতেছিল। ওই দিনেই পার্ক আর সোয়ন একই বাসের মধ্যে ট্রাভেল করতেছিল। পার্ক মনে মনে ভাবে এটাই হয়তো লাভ এট ফার্স্ট সাইট হবে। যতটা সে উৎসাহিত ছিল তার থেকে বেশি সে ভয় পাচ্ছিল। বারবার সোয়নের দিকে তাকিয়ে থাকার কারণে যখন সোয়ন এটা বুঝতে পারে, তখনই পার্ক যেন লজ্জায় পুরো জমে যায়। পার্ক এটার থেকেও বেশি অবাক হয়ে যায় তখনই যখন সে জানতে পারে তার আর সোয়নের বাসায় যাওয়ার রাস্তা একই দিকে। পার্কের প্রতিবেশী সোয়নের মতো এত সুন্দরী মেয়ে আগে কখনো পার্ক দেখেনি। পার্ক কিছু একটা জিজ্ঞেস করতে যাবে তার আগেই তার বন্ধু নাবুক সেখানে চলে আসে। নাবুক পার্কের সম্পূর্ণ বিপরীত। সে অনেক আত্মবিশ্বাসী এবং খোলা মেজাজের একটি মানুষ। নাবুক এসে পার্কে খোঁচাতে শুরু করে, যেখানে পার্ক সহজ সরল এবং লজ্জাবতী একটা ছেলে। নাবুক তাকে শান্তভাবে বলে, ওই যে পাশের মেয়েটা দেখতেছো ওটা আমার এক্স গার্লফ্রেন্ড। নাবুকের এমন কথা শুনে পার্ক আরো ভাবুক হয়ে ওঠে। নাবুক পার্কে নিজেকে আত্মবিশ্বাসী হওয়ার জন্য সাজেশন দিতে থাকে, কিন্তু পার্কের জন্য এটা মানা এতটাও সহজ ছিল না, কারণ পার্ক ছোটবেলা থেকেই খুবই সংকোচী স্বভাবের ছিল। তার মা তাকে ছোটবেলা থেকেই সতর্ক এবং জিম্মেদার বানিয়েছে। সব সময় তার মা তাকে বলতো একজন মানুষের জীবনে অনেক দায়িত্ব থাকে, তাই জীবনে অপ্রয়োজনীয় দায়িত্ব রিস্ক না নেওয়াই ভালো। এত কিছুর পরও পার্ক তার মায়ের কথায় অটল থাকতে পারতেছিল না। একদিন পার্ক একটি সুন্দর গাছের ফটো তোলার সময় সোয়ন সেখানে চলে আসে, আর সোয়নের একটি সুন্দর পিক তার ক্যামেরায় বন্দী হয়ে যায়। সেখান থেকে দুজন দুজনের মধ্যে পরিচয় আদান প্রদান করে। পার্ক নিজের ব্যক্তিত্ব গোপন রেখে এক রহস্যময় ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দেয়। তার এই রহস্যময় দেখাওয়া তখনই ভেঙে যায় যখন সোয়ো একটি অন্ধকার ঘরের মধ্যে যেতে চায়। পার্ক তাকে বারবার বলে বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা এটা ঠিক নয়। সোয়ন আসলে কি করতে চাচ্ছে পার্ক সেটা বুঝতে না পারে সোয়নকে থামানোর জন্য সে একটি মিথ্যা কাহিনী বানিয়ে বলে। পার্ক বলে এই ঘরে হত্যা হয়েছিল, কিন্তু সোয়ন একদমও ভয় পায় না। উল্টো সোয়নের জবাব শুনে পার্ক থমকে যায়। সোয়ন বলে এই জায়গার অতীত যদি কালা হয়ে থাকে সে তাকে সুন্দরতার প্রতীক হিসেবে বদলাতে চায়। পরের দিন শিক্ষক বলে নিজেদের এলাকার বিল্ডিং এর কিছু ছবি তোলার জন্য। সোয়নের কাছে আসার জন্য পার্কের এটাই সব থেকে ভালো সুযোগ ছিল। বাকিদের মতো পার্কও গোসল করে নিজেকে হ্যান্ডসাম দেখানোর জন্য নিজের চুল ঠিক করতে থাকে। পার্কে এবার রেডি হয়ে সোয়নের সাথে মিলে খোঁজা শুরু করে আশেপাশের বিল্ডিং গুলো। এরই মধ্যে দুজন দুজনকে নিজেদের জীবনের কথা শেয়ার করতে থাকে। পার্ক ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে, তাই সোয়ল তার কাছে বিচিত্র লাগে। সোয়নের কাছে এই শহরটি অন্যরকম লাগে। তার শহর জুজু আইল্যান্ড থেকে পুরোটাই অন্যরকম। তার মা চলে যাওয়ার পর এবং তার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর সোয়ন ঠিক করে সে দ্রুত গ্রাজুয়েট হয়ে তার পরিবারের পাশে দাঁড়াবে। এটা শুনে পার্ক ক্ষমা চায় যদি তার পেছনের কথায় কোনো ভুল হয়ে থাকে এই ব্যাপারে। আস্তে আস্তে করে দুজনের সম্পর্ক খুবই গভীরে চলে যায়। দুজনে মিলে সেই শুনশান ঘরটির পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে এবং সেখানে কিছু সুন্দর ফুল গাছও লাগায়। এসব চলতে থাকার মাঝে পার্ক সোয়নকে জিজ্ঞাসা করে বসে, আচ্ছা তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সোয়ন তিতা জবাবে পার্ককে জবাব দেয়, তুমি কি নিজে দেখতে চাও? পার্ক এবার লজ্জা পেয়ে ক্ষমা চেয়ে প্রশ্ন পাল্টে দিয়ে সোয়নকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি তাহলে কাউকে পছন্দ করো? তখন সোয়ন উত্তর দিয়ে বলে তাদের সিনিয়র যে বুক সকল মেয়েদেরই স্বপ্ন, কারণ সে অনেক স্মার্ট, হ্যান্ডসাম, লম্বা, বড়লোক এবং আর্কিটেকচারের স্টুডেন্ট। এটা শুনে সে বলে সে তো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। পার্কের কথা শেষ না হতেই সোয়ন বলে সে এতটা বড়লোকও না এবং এতটা আকর্ষণীয় না। তার এমন কথায় পার্ক বুঝতে পারে তার মনে কেউ নেই এবং খুব মজা পায়। কিছুটা পার্ক কষ্টও পায়। সেই রাতে তার বন্ধু নাবুকের সাথে তার সমস্ত মনের কথা শেয়ার করে। পার্ক বলে ইদানিং আমার লাইফটা খুব অদ্ভুত মনে হয় এবং ভারী মনে হয়। এটা শুনে নাবুক অনেক খুশি হয় কারণ তার বন্ধু প্রেমে পড়েছে। এরপর নাবুক তার বন্ধুকে সেই মেয়েটির ব্যাপারে বলতে বলে যার প্রেমে সে পড়েছে। লজ্জায় লজ্জায় পার্ক বলে সে অনেক কিউট এবং মজাদার একটি মেয়ে, কিন্তু পার্ক জানে না তার মন কিভাবে সে জয় করবে। এটা শুনে নাবুক তার বন্ধুকে বুঝায় কিভাবে কোনো মেয়ের কাছে যেতে হয়। নাবুক বলে ভালোবাসা এতটাও কঠিন নয় যতটা তুমি ভাবো, শুধুমাত্র নিজের উপর আত্মবিশ্বাসটা রাখতে হয়। যদিও পার্ক সেই রাতে নেশায় আসক্ত ছিল, এজন্য একটি কথাই তার মনে থাকে আত্মবিশ্বাস। পরের দিন পার্ক হিম্মত নিয়ে গরমের ছুটিতে সোয়নকে তার সাথে ডেটে যেতে বলে। পার্ক সোয়নকে রেল লাইনের উপর হাঁটতে নিয়ে যায়। সেখানে দুজনেই বেশ আনন্দের সময় কাটায়। কথায় কথায় সোয়ন বলে 11ই নভেম্বর তার জন্মদিন, আর জন্মদিনটা সেলিব্রেশন করার জন্য সে
সে পার্কে খানা খাওয়াতে চায়। খানা খাওয়ার সময় পার্ক সোয়নকে জিজ্ঞাসা করে তোমার স্বপ্ন কি। সোয়ন বলে আমার স্বপ্ন আমি একজন বড় ব্রডকাস্টার হতে চাই আর একজন ধনী ব্যক্তিকে বিয়ে করতে চাই। এটা শুনে পার্ক অনেকটাই ভেঙে পড়ে। তারপরেও সে সাহস দেখিয়ে বলে সে যদি কখনো আর্কিটেকচার হতে পারে তাহলে সোয়নের জন্য সে একটি ঘর বানাবে। সোয়ন খুশি হয়ে নিজের স্বপ্নের ঘরের একটি স্কেচ বানাতে শুরু করে। এটা দেখে পার্ক অনেক খুশি হয় এবং দুজনে পুরো সময় গল্প করার পর রাতে ঘরে যেতে চায়। বাস স্টপে এসে সোয়ন হঠাৎই পার্কের কাঁধে শুয়ে পড়ে। পার্ক এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়। সে এর আগে কখনো কোনো মেয়ের এত কাছে আসেনি। পার্ক কিছুটা নার্ভাস হওয়া সত্ত্বেও নিজের অজান্তে সোয়নকে একটা কিস দিয়ে দেয়। খুশি হয়ে পার্ক এই কথাটা তার বন্ধু নাবুককে বলতে থাকে। বলে এটা তার জীবনের প্রথম ফার্স্ট কিস ছিল। কিন্তু নাবুক এতটা পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে সোয়নের জিহ্বা কি সাথে ছিল। তখন পার্ক বলে না আমি তখন কিস করেছিলাম যখন সোয়ন ঘুমাতে ছিল। পার্ক এবার জিজ্ঞাসা করে আচ্ছা কিসের মধ্যে কি জিহ্বা আসাটা কি জরুরি। এবার নাবুক তাকে বুঝাতে থাকে ঠোঁটের সাথে ঠোঁট মেলানো এটি সাধারণ কিস মাত্র। নতুন সেমিস্টার শুরু হয়ে যায় আর গল্পের মোড়টা এখান থেকেই শুরু হয়। সোয়ন ক্যাম্পাস ব্রডকাস্টার হওয়ার একটি সুযোগ পায়। পার্ক খুব মনোযোগ দিয়ে সোয়নের ব্রডকাস্টার শুনে। সোয়নের সাথে যখন একসাথে বাসায় যেতে চায় সোয়ন তখন বলে আমি জয়ুকের সাথে যাওয়ার প্ল্যানিং করে ফেলেছি। জয়ুকের কাছ থেকে সোয়নকে দূরে রাখার জন্য পার্কও তাদের সাথে চলে। পার্ক এবার খুবই জেলাস ফিল করতেছিল কারণ জয়ুক আর সোয়ন দুজনেই কথা বলতেছিল আর হাসতেছিল। পার্ক আরো নিরাশা হয়ে যায় যখন জয়ুক সোয়নকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমাদের মধ্যে কি কিছু আছে। সোয়ন এবার জবাব দেয় পার্ক শুধুমাত্র আমার ভালো একটা বন্ধু, তাকে নিয়ে এমন ভাবনা আমি কখনো মাথায় আনি না। এছাড়াও যদি পার্ক আমাকে ডেট করতো তাহলে ও আমাকে অ্যাফোর্ড করতে পারতো না। এটা শুনে জেবুক হাসতে থাকে আর পার্কের সেরা জামা কাপড় নিয়ে মজা ওড়াতে থাকে। পার্ক বলে দেখতে পুরোই ভিখারির মতো লাগে। এটা শুনে পার্কের অনেক কষ্ট লাগে এবং সে বলে আমি এখানেই নেমে যেতে চাচ্ছি। ঘরে এসে পার্ক এবার তার সমস্ত রাগ তার মায়ের উপর ঝাড়তে শুরু করে। পার্ক তার মাকে বলে আমার জন্য আনা সমস্ত কাপড় এত খারাপ কেন দেখতে। তার মা তাকে জবাব দেয় কই না তো সব কাপড়ই তো ঠিকঠাক আছে। পার্ক এবার রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং তার মাকে বলে তুমি আমাকে কখনো বুঝতে পারবে না। এরপর পার্ক নাবুকের সাথে মিলে এবং তাকে তার সমস্ত কষ্টের কথা বলে। পার্ক বলে সোয়নকে কখনোই আমি আমার বানাতে পারবো না আর তার সন্দেহ হচ্ছে সে আগে থেকে জবুকের প্রেমে পড়ে আছে। পার্ক এটা মানে যে সে তার সুন্দরতা এবং টাকা পয়সার কাছে হেরে যাচ্ছে। নাবুক এবার পার্কে অভয় দিয়ে বলে সাহসী লোকরাই একমাত্র সুন্দরী মেয়েদের মন জয় করতে পারে। সে বলে যদি তুমি তোমার মনের কথা সোয়নকে না বলে তাহলে তুমি সবসময়ের জন্য সোয়নকে হারিয়ে ফেলবে। নাবুক বলে তুমি এই সালের প্রথম বরফ বাড়ি পর্যন্ত অপেক্ষা করো। বরফ বাড়ির দিন প্রপোজ করাটা সব থেকে বেশি রোমান্টিক হবে। পরের দিন সোয়ন পার্কে তার কিছু জিনিসপত্র শিফট করতে বলে। সোয়ন এবার ক্যাম্পাসের পাশাপাশি থাকতে চায় কারণ তার বিগত ঘরটি ক্যাম্পাস থেকে অনেকটা দূরে। যদিও রুমটা অনেক ছোট ছিল কিন্তু সোয়নের জন্য এটি নতুন একটা শুরু ছিল। জিনিসপত্র খোলার সময় সোয়ন পার্ককে তার ছোটবেলার পিকগুলো দেখায় আর বলে এখন তার ঘরকে অনেকটা সে মিস করে। সে এটাও বলে এখন আর ফিরে যাওয়া সম্ভব নয় কারণ সে তার নিজের পায়ে সফল হতে চায় এবং তার পরিবারের পাশে দাঁড়াতে চায়। এটা শুনে পার্ক ভাবে সে যে মেয়েকে পছন্দ করে সে শুধু কিউট নয়, খুবই মজবুত এবং অনুপ্রেরণাদায়ক একটি মেয়ে। যাওয়ার আগে পার্ক সোয়নকে বলে সে তার সাথে মিলতে চায় প্রথম বরফ বাড়ির দিন সেই শুনশান ঘরটিতে। সোয়নকে বলার জন্য পার্কের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। পরের দিন সকালে পার্ক ক্লাসে আসেনি। এটা নিয়ে সোয়ন খুবই চিন্তিত হয়ে পড়ে আর মনে মনে ভাবে যেখানেই থাকুক না কেন পার্ক যেন ঠিকঠাক থাকে। আর যখনই সে বাসায় যেতে চায় জেবুক তার সামনে চলে আসে। জেবুক সোয়নকে বাহিরে যাওয়ার জন্য অফার দেয় কিন্তু সোয়ন বলে আমি বেশি সময় থাকতে পারবো না কারণ পার্ক পুরো দিন ধরেই গায়েব রয়েছে। জেবুক বলে তুমি চিন্তা করো না আমরা পরে দুজনে মিলে ওকে খুঁজে নিব। এদিকে পার্ক ক্লাস ছেড়ে সোয়নের স্বপ্নের ঘরের একটি মডেল বানাতে থাকে যেটা সোয়নের স্কেচ দেখে মাত্র একদিনেই সে কমপ্লিট করে দিয়েছিল। এদিকে জেবুক সোয়নকে পার্টিতে নিয়ে আসে। সোয়ন পার্ককে বারবার কল করতেছিল কিন্তু পার্কের ফোন বন্ধ আসতেছিল। এদিকে জেবুক সোয়নকে রাতের পার্টির মজা নেওয়ার জন্য উস্কাতে শুরু করে। অন্যদিকে পার্কে দেখতে পারে স্কেচটি নিয়ে সোয়নের জন্য অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতেছে। যখন সোয়ন সেখানে আসে তখন পার্কের সমস্ত খুশি দুঃখতে বদলে যায়। সোয়ন নেশায় আসক্ত ছিল আর জেবুকের কাঁধে ঝুলেছিল। জেবুক সোয়নকে খুব শক্ত করে ধরে রেখেছিল আর মনে হচ্ছিল কিস করতে যাবে। এর আগেই দুজনে রুমে চলে যায় আর দরজা বন্ধ হয়ে যায়। রুমের মধ্য থেকে নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই আসতেছিল না। পার্ক থমকে গিয়েছিল আর তার মনটা ভেঙে চুরমার
চুরমার হয়ে গিয়েছিল। এক বুক ভরা নিরাশা, দুঃখ আর কষ্ট নিয়ে পার্ক সেখান থেকে চলে যায়। এই প্রথমবার পার্কের জীবন এতটা অন্ধকার নেমে এসেছে। পার্ক চায় সোয়নকে তার জীবন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য। একা একা ঘরে যাওয়ার সময় পার্ক কসম খায় সে আর জীবনে কখনো কোনো মেয়ের প্রেমে পড়বে না। দিন যেতে থাকে আর পার্ক সোয়নের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে থাকে। একদিন পার্ককে জিজ্ঞাসা করে, তুমি আমার থেকে এত দূরত্ব কেন বানাচ্ছ আর আমার জীবন থেকে গায়েব হয়ে যাচ্ছ কেন? এবার পার্ক তাকে খুব কঠোর একটি জবাব দেয়। পার্ক এবার বলে, আমি তোমাকে আর কখনো দেখতে চাই না। তোমার হাসি, তোমার চেহারা সবকিছুই আমাকে দুঃখ আর রাগ দেয়। পার্ক স্বীকার করে, তোমার আশেপাশে থাকলে আমাকে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দেয় না। পার্ক সোয়নকে অনুরোধ করে বলে তারা তাদের জীবনকে আলাদা আলাদা করে বাঁচতে চায়, যে যার যার রাস্তা চলতে চায় এবং দুজন দুজনের মুখ আর কখনো দেখতে চায় না। পরিশেষে বলে, তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও। ওই দিনই প্রথম বরফবারি শুরু হয় আর সোয়ন সেই ঘরটিকে পার্কের জন্য অপেক্ষা করতে থাকে। নিজের ওয়াদা রাখার জন্য সোয়ন এই শুনশান ঘরে পার্কের জন্য অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকে, কিন্তু পার্ক তখনও আসে না। অবশেষে হার মেনে সোয়ন সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে পার্কের জন্য একটি এমপি প্লেয়ার আর একটি ক্যাসেট রেখে যায়, যদি কখনো পার্ক আসে যাতে সে বুঝতে পারে তার জন্য সে অপেক্ষা করতেছিল। 10 বছর পর পর্দার কাহিনী সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। দুজনে আলাদা হওয়ার পর থেকে পার্ক তার জীবনে অনেক কঠোর পরিশ্রম করেছে নিজেকে সফল বানানোর জন্য। তার মাথায় শুধু সফলতার চিন্তা ছিল। পার্কের এত কঠিন পরিশ্রম শুধুমাত্র তার পরিবারের জন্য করতেছিল। সময়ের সাথে সাথে পার্কের কঠোর পরিশ্রম রং নিয়ে আসে। পার্ক এখন সবচেয়ে বড় ধনী আর্কিটেকচার হয়ে গেছে। যেটা স্বপ্নতে দেখেছিল সেটা এখন সে বাস্তবে পরিণত করেছে। এটার জন্য তাকে অনেক ত্যাগ করতে হয়েছে, যদিও সেই দিনের পর থেকে পার্ক সিগারেটের অভ্যাস করে ফেলেছে। এটার জন্য পার্কের অ্যাসিস্ট্যান্ট এবং পার্কের ফিয়ন্সি সবসময় তাকে বেশি কথা বলতো। তার ফিয়ন্সি বলে সে যদি এটা জারি রাখে তাহলে সম্ভবত ক্লায়েন্টরা তার থেকে সব দূরে চলে যাবে, এতে করে ক্লায়েন্টরা আশাও বন্ধ করে দিতে পারে। কিন্তু পার্ক তাদের বুঝিয়ে বলে এটা তার কাজের উপর কোনো প্রভাব ফেলে না। যদিও কিছু ক্লায়েন্ট তার থেকে দূরে চলে যায় তাতেও তার কোনো সমস্যা নেই, কিছু ক্লায়েন্ট চলে গেলেও তাতে তার কোনো আপত্তি হবে না। সেই সময় একজন কর্মচারী বলে জুজুৎসু আইল্যান্ড থেকে একজন ক্লায়েন্ট এসেছে, যে বিশেষ করে তার ঘরের আর্কিটেকচার শুধুমাত্র পার্কের কাছ থেকেই করতে চায়। শুরুতে পার্ক সোয়নের নামটা ভালোভাবে মনে করতে পারতেছিল না। সময়ের সাথে সাথে পার্ক অনেক কিছুই ভুলে গিয়েছে। যখন পার্ক সোয়নকে দেখে তখন তার কিছুটা মনে পড়ে সোয়নের কথা। যখন তারা বসে, সোয়ন কোনো অপেক্ষা না করেই তখন তাকে বলে, আমি জুজু আইল্যান্ডে একটি ঘর বানাতে চাচ্ছি, আর জিদ করে পার্কে যেন সেটা ডিজাইন করে। শুরুতে পার্ক একটু সংকোচ করতেছিল, কারণ তার কাছে প্রথম দিকে একটা প্রজেক্ট রয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট সেই প্রজেক্টটি হ্যান্ড ওভার করে নেয়, যার জন্য সোয়নের প্রস্তাবটি পার্ক নিতে রাজি হয়। পরে কাজের বিষয়ে ডিসকাস করার জন্য দুজনে ক্যাফে স্টোরে এসে মিলে। এরই মাঝে তাদের অতীত নিয়েও কিছু কথা বলে। পার্ক এবার সোয়নের বর্তমান লাইফ নিয়ে জিজ্ঞাসা করে। সোয়ন বলে সে তার লাইফে সফলতা অর্জন করে নিয়েছে, যদিও সে ব্রডকাস্টার হতে পারেনি যেমনটা সে চেয়েছিল। এটার পরিবর্তে সে একটি ধনী ব্যক্তিকে বিয়ে করে, যার সম্পদের টাকা দিয়ে তার স্বপ্নের ঘর সে বানাতে পারবে। তার কাছে পর্যাপ্ত টাকা রয়েছে, যত টাকাই খরচ হোক না কেন সে তার স্বপ্নের ঘরটিকে বানাতে চায়। সোয়ন পার্ককে বলে, তুমি যত টাকায় চার্জ করো না কেন আমি তোমাকে দিতে রাজি আছি। যতই কথা আগে বাড়তে থাকে ততই পার্কের মাথায় সেই পিছনের কথাগুলো মনে পড়তে থাকে। পার্কের সেই দুঃখ কষ্ট আবারও তার মনের মধ্যে ভিড় জমা দিয়ে আসে। বিশেষ করে এখন সোয়ন শাদীশুদা ছিল। এসব ভাবনা থেকে দূরে থাকার জন্য পার্ক এই প্রজেক্টকে ইনকার করে দেয়। নিরাশা হয়ে সোয়ন সেখান থেকে চলে যায়। সোয়নের এভাবে চলে যাওয়া পার্ক কোনোভাবেই মেনে নিতে পারে না, আর সে প্রজেক্টটি করার জন্য আবারও রাজি হয়ে যায়। পরিশেষে সোয়ন পার্ককে সেই ঘরটিতে নিয়ে আসে, যেটা সে ভেঙে দ্বিতীয়বার বানাতে চায়। সোয়ন বলে, এটা আমাদের সেই পুরনো ঘর, যেটা আমি আবার নতুন করে বানাতে চাই। যখন আমার বাবা ঠিক হয়ে যাবে তখন যেন সে এখানে এসে বাকি জীবন কাটাতে পারে। যখন পার্কে সে এই ঘরটিকে পুরোপুরি দেখে তখন সে বলে এই ঘরটি এখন অনেক মজবুত রয়েছে। সে সোয়নকে বোঝায় এটা পুরোপুরি না ভেঙে এটাকে নতুন করে মেরামত করার চেষ্টা করো। সোয়ন পার্কের কথার উপর ভরসা করে বলে, তুমি যেটাই বলবে না কেন সেটা নিশ্চিত রূপে শানদারই হবে। পরিশেষে পার্ক সোয়নকে কিছু সুন্দর সুন্দর ঘরের ডিজাইন দেখায়। তাদের দ্বিতীয়বার মিট আপের পর সোয়নের অনেক অতীতের স্মৃতি মাথায় চলে আসে। সে পার্কের জন্য কিছু দামি টাই কিনতে যায়। যখন সে এই গিফটটি পার্কে দিতে যায় তখন সে বুঝতে পারে আসলে তার এটা দেওয়া ঠিক হবে না,
কারণ সে সেই দিন তার ফিয়ন্সিকে নিয়ে এসেছিল এবং সোয়নকে তার ফিয়ন্সির সাথে পরিচয় করিয়ে দেয়। তার ফিয়ন্সি বলে আমি আর পার্ক দুজনে মিলে বিয়ে করতে যাচ্ছি এই প্রজেক্টের পর, আর দুজনেই আমেরিকা চলে যাচ্ছি। সে আরো বলে আমি চাই না পার্ক এটা আবারও অনুভব করুক যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বা টুকরানো হয়েছে, যেমনটা তার সাথে অতীতে হয়েছিল। পার্ক একবার আমাকে বলেছিল অতীতে যে মেয়ে তাকে ছেড়ে দিয়েছে তার মরে যাওয়া উচিত। এটা শুনে সোয়ন সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায় এবং কোনো কথাই বলতে পারে না। সোয়ন বুঝতে পারে সে তার কথাই বলছে। এরপর যখনই প্রজেক্ট শুরু হয় তখন পার্ককে জিজ্ঞাসা করে সোয়ন, আচ্ছা তোমার ফিয়ন্সি যার কথা বলতেছিল সে কি আমি? কিন্তু পার্ক চুপ থাকে, কথাগুলোকে এড়াতে থাকে। যখন পার্ক সেউল যাওয়ার জন্য রওনা দেয় তখন তার মনে ভাবনাগুলো জেগে ওঠে। পার্ক এবার হতাশা হয়ে বলে তোমার দেওয়া সমস্ত কষ্ট ক্ষতগুলো আমার এখনো মনে আছে, আর এটার দোষ সম্পূর্ণ সোয়নের উপর দেয়। সোয়ন বলে তুমি আমাকে কখনো বোঝানোর সুযোগ দাওনি। সেখানে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি শেষ হওয়ার পর পার্ক ইউনকে কল দিয়ে ফ্লাইট ক্যান্সেল করার জন্য বলে। প্রজেক্টটি সমস্যার অজুহাত দিয়ে ফ্লাইট ক্যান্সেল করায়। এবার সোয়ন নেশা আসক্ত হয়ে পার্কের উপর চিল্লাতে থাকে। সে বলে ধন সম্পত্তি সবকিছু হওয়ার পরও আমার জীবন কখনো সুখী ছিল না। সে সবসময় ভেতর থেকে খালি খালি অনুভব করত। সোয়ন এবার এটাও বলে গত 1 বছর আগে আমি আমার হাজবেন্ডকে তালাক দিয়ে দিয়েছি। সে বলে সে কখনো আমাকে ভালোবাসে নাই, সে শুধু আমার ধন সম্পদের জন্য আমাকে বিয়ে করেছিল। কান্না করতে করতে সে নিজেকে বেকার মেয়ে বলে, সে কোনো ভালো কোনো কিছুর যোগ্য না। যে কথাগুলো পার্কের অতীতের কথার মধ্যে মিল খায়, এটা বলেই সে চিৎকার পাড়তে শুরু করে। পার্ক এবার তাকে গলা জড়িয়ে নেয় এবং বলে যতদিন পর্যন্ত না প্রজেক্ট শেষ হবে ততদিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। একদিন হাসপাতাল থেকে ফোন আসে, সোয়নের বাবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সোয়ন দৌড়ে তার পাশে যায় এবং তাকে বলে আমাদের পুরনো ঘরটি আবার মেরামত করা হচ্ছে, তুমি একবার সুস্থ হয়ে গেলে আমি তোমাকে আবার সেখানে নিয়ে যাব। পরের দিন সকালে পার্ক ইয়নের বাসায় কাজের জন্য আসে। একটি ব্রেকের পর ইয়ন তাকে ইনভাইট করে তার গ্রামে ঘোরার জন্য। মজায় মজায় সোয়ন জিজ্ঞাসা করে ওই দিনের মাহাত্ম্য কি, তুমি কি বলতে পারবে? পার্ক হেসে উত্তর দেয়, হ্যাঁ 11ই নভেম্বর, যেটা তোমার জন্মদিন, যেই দিন তুমি সেলিব্রেশন করার জন্য আমাকে খানা খাওয়াতে চেয়েছিলে। তাদের কথার মধ্যে সোয়ন জিজ্ঞাসা করে আচ্ছা আমাদের ঘরের ডিজাইনের মধ্যে কি আমরা এই পিয়ানো সিস্টেমটাকে অ্যাড করতে পারি? পিয়ানো অ্যাডজাস্ট করার জন্য সোয়ন অনেক অনুরোধ করতে থাকে। সোয়ন বলে এটা আমি আমার বাবার জন্য করতে চাচ্ছি। সোয়ন পার্কে বলে আমার বাবা আমার পিয়ানো বাজানো অনেক পছন্দ করত। তারপর সোয়ন বলে বসে আমার বাবা আর বেশি দিন বাঁচবে না, আমার বাবা কিছুদিনের মেহমান মাত্র, আমি আমার বাবার জন্য জাস্ট এটা স্মৃতি বানিয়ে রাখতে চাই। এই অনুরোধটি রাখার জন্য পার্ক আর ইয়নের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, কারণ জায়গাটি ভেঙে নতুন করে বাড়ি তৈরি করতে অনেক সময় লাগবে। আর ইয়ন পার্কে বলে আমাদের সামনে মাসেই বিয়ে, তোমাকে মনে করিয়ে দিচ্ছি। এটার পরেও পার্ক সোয়নের প্রজেক্ট পুরো করতে চায় আর ইয়নকে বলে এটার জন্য বেশি সময় লাগবে না। এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে তাহলে প্রজেক্টটি আমি হ্যান্ড ওভার করে নিচ্ছি, কিন্তু পার্ক তাকে পুরোপুরিভাবে না করে দেয়। সে বলে এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে আমি নিজ হাতে শেষ করব। কিছুদিন পর দেখা যায় ঘরটি সময়ের আগেই তৈরি হয়ে যায়। সোয়ন সেই ঘরে থাকতে শুরু করে আর পার্কে দিল থেকে ধন্যবাদ জানায়। সোয়ন প্রশংসা করে বলে তুমি ঘরটিকে আমার কল্পনার থেকেও বেশি সুন্দর করে বানিয়েছো। সোয়ন এটা বিশ্বাস করে যখন তার বাবা এই ঘরটিতে আসবে তখন সে অনেক খুশি হবে। সবশেষে পার্ক যখন চলে যাচ্ছিল তখন সে এমন একটা জিনিস দেখে যেটা দেখে সে অবাক হয়ে যায়। হ্যাঁ এটাই সেই ছোট স্ট্রাকচারটি যেটা সে সোয়নের জন্য বানিয়েছিল কিন্তু তাকে দিতে পারেনি। যে ভাবনাগুলো সে গোপন করার চেষ্টা করছিল সেটাই বাহিরে আসার কারণে সে অনেক রাগান্বিত হয়ে যায়। সোয়ন তার কথা শুনে বলে আমি জাস্ট এটা এই জন্য রেখেছি যে এটা আমার জন্য অনেক মাইনে রাখে। সোয়ন বলে আমি আমার অতীতের সব কাজের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সে আরো বলে এমন কিছু আছে যেটা তোমার জানা খুবই দরকার। সে জেবুকের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে বলে। যখন জেবুক তার ফায়দা উঠাতে চেয়েছিল তখন সে কিভাবে তাকে থাপ্পড় মেরেছিল। আমি অনেক আশা নিয়ে বসেছিলাম তুমি আমাকে এসে বাঁচাবে, কিন্তু তুমি আমাকে এসে আলবিদা জানিয়ে দিয়ে চলে গেলে। সে বলে সেই দিন থেকে আমি তোমাকে অনেক ঘৃণা করার চেষ্টা করেছি কিন্তু কখনো তোমাকে ঘৃণা করতে পারিনি। সে আরো বলে তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে আর তোমাকে আমি এখনো খুব ভালোবাসি। এটা শুনে পার্ক সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে ভাবে আমি যা কিছুই ভেবেছিলাম আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল, কিন্তু তারপরও তারা দুজনে ঠিক করে তাদের রাস্তা আবারও আলাদা করে ফেলবে। নিজেদের জীবনে আগে বাড়ার জন্য ফয়সালা নেয়।
পার্ক ইয়নের কাছে ফিরে আসে। এদিকে ইয়ন তার বাবার কাছে ফিরে যায়। হঠাৎ করে সায়নের ফোনে ইয়নের বাবা পার্কের একটি ফটো দেখতে পারে। পার্কের ফটো দেখে সোয়নের ভাবনা আবারও জেগে ওঠে। সোয়নের বাবা যখন পার্কের সম্পর্কে জিজ্ঞেস করে, সোয়ন বলে সে আমার ফ্রেন্ড মাত্র। এদিকে যদিও পার্ক ইয়নের সাথে ছিল, কিন্তু তার মন সবসময় তার প্রথম ভালোবাসা সোয়নের কথা ভাবতে থাকতো। এসব আন্তরিক উথাল পুথালের মধ্যেও সে তার মায়ের সাথে মিলে এবং তার মাকে তার সাথে আমেরিকা যেতে বলে। তার মা তাকে সম্পূর্ণভাবে নিষেধ করে দেয় এবং তাকে কিছু পয়সা দেয় আর বলে, এই ঘরের সাথে আমার অনেক সম্পর্ক জড়িয়ে আছে। আমার বিয়ের প্রথম দিন থেকে আমার বাচ্চার কান্নার প্রথম দিন পর্যন্ত আমি এখানে ছিলাম, এমনকি আমি শেষ পর্যন্ত এখানেই থাকতে চাই। এই ঘরের সাথে আমার অনেক আনমোল স্মৃতি রয়েছে আর উপরওয়ালা আমাকে যা দিয়েছে আমি সেটা নিয়েই খুশি আছি। এই সাধারণ জীবন যাপনই আমার ভালো লাগে আর আমি এভাবেই এই ঘরেই থাকতে চাই। পার্ক অবাক হয়ে যায় যখন দেখে সে যেই কাপড়গুলো ফেলে দিয়েছিল ছোটবেলায় সেটি তার মা পড়ে আছে। এবার পার্কের মা পার্কে কিছু জ্ঞানী কথা বলে আর বলে, তোমার বিবাহিত জীবন সুখী হোক, তুমি যত দূরেই যাও না কেন আমি সব সময় তোমার অপেক্ষা করব ঘরে ফেরার। সময় চলে যায়, পার্ক ইয়নকে বিয়ে করে। তারা দুজনে মিলে সংসার করার জন্য আমেরিকাতে চলে যায়। এদিকে সায়ন তার বাবাকে নিয়ে নতুন করে শিফট হয়ে যায় আর সেখানে পিয়ানো প্র্যাকটিস করাতে শুরু করে। একদিন সায়নের জন্য একটি পার্সেল আসে। পার্সেলটির ভিতরে MP3 প্লেয়ার এবং তার পছন্দের একটি ক্যাসেট পায়। পত্রতে পার্ক সায়নকে ওইসব স্মৃতির জন্য ধন্যবাদ জানায় যেসব স্মৃতি তারা গড়েছিল। সেই হাসি, সেই ভালোবাসা যেটা দুজনে প্রথমবার উপলব্ধি করতে পেরেছিল। সে ক্ষমা চায় সে সেই রাতে আসতে পারেনি যেই রাতে সবচেয়ে বেশি তার জরুরত ছিল। সে ক্ষমা চায় সে তার অভিমানকে ভালোবাসার উপর হাবি হতে দিয়েছিল। আর পরিশেষে সে ক্ষমা চায় সে তার মনের কথাগুলো তাকে বলতে না পারায়। গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয় ভিডিও বানাতে। সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।